আজ এক্সপ্লেন করব 2015 সালে মুক্তি পাওয়া একটি দারুণ মোটিভেশনাল মুভি। এই মুভিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে যদি আপনার লক্ষ্য স্থির থাকে আর জেদ অটুট থাকে তবে পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে গেলেও সাফল্য আপনার কাছে আসবেই। তার উপর সবচেয়ে বড় কথা হলো এই পুরো কাহিনীটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাই জীবনে কিছু করতে চাইলে তার মোটিভেশনের জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। মুভি শুরু হয় 1990 সাল থেকে। জয় নামের এক মহিলা অফিসের জন্য তৈরি হতে হতে তার আইডি কার্ড খুঁজতে থাকে। খুঁজতে গিয়ে সে একটি পুরনো কুকুরের কলার খুঁজে পায়। জয়ের মা মেলিসা বিছানার আয়েশ করে বসে আছে আর পেছনে দাঁড়িয়ে আছে জয়ের নানি মিমি। জয় কলারটি মাকে দেখিয়ে জিজ্ঞেস করে, মা তোমার কি এটা মনে আছে যখন আমার বয়স মাত্র 10 বছর তখন আমি আমার কুকুরের জন্য এই কলারটি ডিজাইন করেছিলাম। এটি এমন এক বিশেষ পদার্থ দিয়ে তৈরি ছিল যা অন্ধকারে জ্বলে ওঠে যাতে রাতে কুকুরটি সবার চোখে পড়ে আর নিরাপদে থাকতে পারে। 1980-এর দশকে এই ধরনের কলারের কথা কেউ চিন্তাও করেনি, যা জয় ছোটবেলাতেই উদ্ভাবন করেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো তখন জয় প্যাটেন্ট বা নিজের নামে নকশা নিবন্ধন করা সম্পর্কে কিছুই বুঝতো না। ফলে 1 বছর পরে একটি বড় কোম্পানি জয়ের সেই ডিজাইন চুরি করে নিজেদের নামে প্যাটেন্ট করে নেয়। আজের বুদ্ধি থাকলে এই কলারটি সারা বিশ্বে জয়ের নামে পরিচিত হতো। জয় ছোটবেলা থেকে প্রচন্ড সৃজনশীল ছিল। অকেজো জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করা বা দারুণ সব ডিজাইন করা ছিল তার নেশা। কিন্তু এখানে একটি চরিত্র আছে, পেগি, জয়ের সৎবোন। পেগি সবসময় জয়ের মেধার প্রতি ভীষণ হিংসা করত। তবে তাদের নানি মিমি সবসময় জয়কে বেশি ভালোবাসতো, কারণ জয় যেমন সৃজনশীল ছিল তেমনই পরিশ্রমীও ছিল। নানি তাকে ছোটবেলা থেকে উৎসাহ দিয়ে বলতো যে মা আমার তোর যে প্রতিভা আছে তা দিয়ে তুই জীবনে অনেক বড় হতে পারবি, তুই একদিন সফল হবি, দেখে নিস। কিন্তু বর্তমানে পরিস্থিতি একদম উল্টে গেছে। পুরো পরিবারের বোঝা এখন জয়ের কাঁধে। জয়ের মা মেলিসা সারাদিন বিছানায় শুয়ে টিভি সিরিয়াল দেখে, এই ছাড়া তারা আর কিছুই করে না। হয়তো এই কারণেই জয়ের বাবা রবার্টের সাথে মেলিসা ডিভোর্স হয়ে গিয়েছিল। রবার্টের কাহিনীও অদ্ভুত ছিল। প্রথম স্ত্রীর মৃত্যুর পর মেলিসাকে বিয়ে করেছিল সে, তারপর তাকেও ডিভোর্স দিয়ে দেয়। এরপর সে তৃতীয় বিয়ে করেছে, কিন্তু এখন সেই তৃতীয় স্ত্রীও তাকে তার বাসা থেকে বের করে দিয়েছে। রবার্ট এখন জয়ের বাড়িতেই ফিরে এসেছে। মেলিসা আর রবার্ট সামনাসামনি হতেই ঝগড়া শুরু করে দেয়। রবার্ট রাগের মাথায় ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। এটি দেখে জয় দুশ্চিন্তায় পড়ে যায়। সে রবার্টকে বাড়ির বেসমেন্টে থাকার ব্যবস্থা করে দেয়, কিন্তু সেখানে আবার এক নতুন আপদ। জয়ের প্রাক্তন স্বামী টনি সেখানে গান গাইছে। জয়ের আগে বিয়ে হয়েছিল আর সেখান থেকে তার বিচ্ছেদ হয়ে গেছে। তাদের 2টি সন্তানও আছে। কি অদ্ভুত পরিবার, তাই না? ডিভোর্সের পরও স্বামী তার স্ত্রীর বাড়িতেই থাকছে। টনি গায়ক হতে চেয়েছিল, কিন্তু গান ছাড়ার কোনো কাজই সে জানতো না। কাজ না করা অতিষ্ঠ হয়ে জয় তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, কারণ টনি তার স্ত্রী সন্তানের দায়িত্ব না নিয়ে সারাদিন এই গান নিয়ে পড়ে থাকতো। কিন্তু এর মাধ্যমে সে কোনো কাজই করতে পারছিল না। অর্থনৈতিক সংকটে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল আর বাধ্য হয়ে জয় তার সাথে সম্পর্কটা শেষ করে দেয়। কিন্তু পরবর্তীতে কাজ না থাকায় আর টাকা না থাকায় টনির অবস্থা আরো খারাপ হয়ে যায়। তার থাকার মতো কোনো বাসস্থানও ছিল না, আর এই জন্য তাকে দেখে জয়ের মায়া হয় আর তাকে তার বাড়ির নিচতলায় আশ্রয় দেয়। আশ্চর্যের বিষয় হলো ডিভোর্সের পরও তাদের সম্পর্ক বেশ বন্ধুর মতোই ছিল। রবার্ট টনিকে একদম সহ্য করতে পারছিল না। সে তাকে দেখে চেঁচিয়ে বলে, তুই তোকে ডিভোর্স দিয়েছিস, তাহলে এই অপদার্থ লোকটা এখানে কি করছে? জয় তার কথায় উত্তর দেয় যে ও অপদার্থ হতে পারে, কিন্তু আমার মেয়েদের বাবা, ওদের দেখাশোনা করে বলে আমি ওকে এখানে রেখেছি। তখন টনি আবার পাল্টাতে শুরু করে আর বলে, তোমার বাবা তোমার মাকে ডিভোর্স দিয়ে কেন এখানে এসেছে? দুজনে মিলে কাদা ছোড়াছুড়ি শুরু করলে জয় তাদের দেখে বিরক্ত হয়ে যায় আর বলে, তোমাদের ঝগড়া দেখার সময় আমার নেই, আমাকে এখনই অফিসে ছুটতে হবে। অফিসে যাওয়ার আগে জয় একটি পেপার রোল দিয়ে বেসমেন্টকে 2 ভাগে ভাগ করে দেয়। এরপর বাবার প্রাক্তন স্বামীকে কড়া গলায় বলে, দেখো এটা তোমার এলাকা আর এটা তোমার এলাকা, যে যার সীমানায় থাকবে, আমাকে একদম বিরক্ত করবে না আর একে অপরের জায়গায় আসবে না। তোমরা যার যার জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর আমি আর কোনো ঝগড়া দেখতে চাই না। জয় আসলে একটি এয়ার লাইসেন্সের বুকিং এজেন্ট হিসেবে কাজ করে, কিন্তু সত্যি বলতে এই কাজটা তার একদমই পছন্দ নয়। এই কাজটাতে তার মন নেই বলে প্রায় কাজে ভুল হয় আর কাস্টমারদের ঝাড়ি খেতে হয়। তার পরিস্থিতি দেখে বস তাকে সরাসরি নাইট শিফটে পাঠিয়ে দেয়। জয় এতে আপত্তি করলেও তাতে কোনো লাভ হয় না। মন খারাপ করে জয় তার বাবার ওয়ার্কশপে যায়। রবার্টের নিজের একটা ওয়ার্কশপ আছে যেখানে বাস ট্রাকের বডি বানানো হয়। জয় একবার নিজের বাড়ি বন্ধক রেখে রবার্টের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ সে সেই ধারের কিস্তি শোধ করতে তার বাড়ির দলিল নিতে এসেছে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে রবার্ট তার 4 নম্বর বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। ফোনে তার নতুন বান্ধবীর সাথে সে চুটিয়ে প্রেম করছে। একসময় পেগি সেখানে চলে আসে। সে রবার্টের সাথে ওয়ার্কশপটা দেখাশোনা করে। তারা 2 বোন মিলে তাদের বাবাকে ডেটের জন্য তৈরি করে দেয়। রবার্টের নতুন বান্ধবীর নাম রুডি। রবার্ট আবার মেয়েদের পটাতে দারুণ ওস্তাদ। তার রসিকতা আর কথা বলার ধরনে রুডি একদম মুগ্ধ হয়ে যায়। রুডি বেশ ধনী মহিলা। কিছুদিন আগে তার স্বামী মারা গেছে। প্রথম দেখাতেই তাদের জমে যায়। রুডির একটা বিলাসবহুল নৌকা আছে। সে রবার্ট আর তার পুরো পরিবারকে সেখানে দাওয়াত দেয়। এদিকে জয় বাড়ি ফিরে দেখে যে এক নতুন বিপদ। তাদের কলতলায় পানি উপচে পড়ছে। তার মা মেলিসার ঘরে প্রায় এমন কল নষ্ট হয় আর বেচারি জয়কেই তা ঠিক করতে হয়। জয় তাদেরকে বারবার বারণ করেছিল যেন ওয়াশ বেসিনে চুল ধোয়া না হয়, কারণ তাতে পাইপ জ্যাম হয়ে যায়।
কিন্তু মেলিসা টিভি সিরিয়াল দেখা ছাড়া তো আর কোনো কাজই করতে পারছিল না, আর কোনো কাজে তার মনোযোগও ছিল না। জয় কোনো মতে কল ঠিক করে বাচ্চাদের গল্প শুনে ঘুম পাড়ায় আর ক্লান্তিতে নিজেও সেখানে ঘুমিয়ে পড়ে। ঠিক তখন জয়ের পুরনো বন্ধু জ্যাকি আসে। অনেক বছর পর তাদের দেখা হয়। ছোটবেলায় তারা দুজনেই খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল, জীবনে বড় কিছু করতে চেয়েছিল, কিন্তু বড় হওয়ার পর বিয়ে, বাচ্চা আর সংসারের গোলক ধাঁধায় পড়ে তাদের দুজনের জীবনে তছনছ হয়ে গেছে। আসলে জ্যাকির বাড়িতে এক পার্টিতে জয়ের সাথে টনির দেখা হয়েছিল। টনি সেখানে গান গাইতে এসেছিল আর সেখান থেকে তাদের প্রেম আর পরে বিয়ে হয়। রবার্ট এই বিয়ের ঘোর বিরোধী ছিল। সে বলেছিল যে একটা গায়ক আর কত টাকাই বা কামাই করতে পারে, সে তো তোকে খাওয়াতেই পারবে না, সে নিজেই বা খাবে কি, আর তোকে কি খাবে, ওকে বিয়ে করিস না। এমনকি বিয়ের দিন রবার্ট নেশা করে প্রচন্ড ঝামেলাও করেছিল, যা দেখে জয় কান্নায় ভেঙে পড়ে। বিয়ের 1 বছর সব ঠিকঠাক চললো। জয় ছিল একমাত্র উপার্জনকারী। অভাব যখন চরমে পৌঁছায়, জয় অনেক চেষ্টা করে টনিকে কাজে ঢুকায়, কিন্তু টনি 1 সপ্তাহের বেশি কোথাও টিকতে পারে না। গান ছাড়া সে আর কিছুই জানতো না, আর সে শেখার চেষ্টাও করতো না। এই নিয়ে ঝগড়াঝাটি হতে হতে জয় শেষমেশ অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়ে দেয়। জয় জ্যাকিকে তার সব দুঃখের কথা বলছিল। এর মধ্যে রবার্ট তার পরিবারকে নিয়ে রোডির সেই দামি নৌকায় ঘুরতে যায়। মেলিসা অবশ্য টিভির নেশায় যায়নি, কারণ সে টিভি ছাড়া আর দুনিয়ার কোনো কিছুর দিকে নজর দিতে চাইছিল না। অন্যদিকে নৌকায় টনির উপর রবার্ট বারবার বিরক্ত হচ্ছিল। আসলে তাদের জামাই শ্বশুরের সম্পর্কটা টম এন্ড জেরির থেকে কোনো অংশে কম মনে হচ্ছিল না। টনি যখন ওয়াইন নিয়ে আসে, রবার্ট সেটা নিতে চায় না, কিন্তু রুডি সেটা খুব পছন্দ করে। টনি আবার খুব ভালো স্পেনিশ বলতে পারতো, আর রুডিও স্পেনিশ জানতো, তাই তাদের মধ্যে বেশ ভাব জমে ওঠে। নৌকা ভ্রমণে সে আড্ডায় টনি আর রুডির বেশ ভালো জমে ওঠে। তারা নৌকায় অনেকটা পথ ঘুরে আসে। হঠাৎ অসাবধানতা বশত জয়ের হাতের ওয়াইন গ্লাসটি পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। জয় একটি মপ দিয়ে কাঁচের টুকরোগুলো পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু কাজ শেষে সে যখন মপটি চেপে পানি বের করতে যায়, তখন ওই সুতোর মধ্যে আটকে থাকা সূক্ষ্ম কাঁচের টুকরোগুলো তার হাতে ক্ষত বিক্ষত করে দেয়। জয়ের হাত থেকে রক্ত ঝরতে শুরু করে। দ্রুত হাতে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। ঠিক তখনই জয় গভীর ভাবনায় ডুবে যায়। সে আপন মনে বিড়বিড় করতে থাকে। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তার মাথায় কোনো দারুণ বুদ্ধি খেলেছে। এদিকে মেলিসার ঘরে পাইপ ঠিক করার জন্য একজন প্লাম্বার আসে, কিন্তু তাকে দেখে মেলিসা অভিযোগ করে বলে যে ওই প্লাম্বার যদি এখানে কাজ করে, তাহলে আমি টিভি দেখবো কিভাবে? এখন আমার প্রিয় সিরিয়ালটা শুরু হয়ে যাবে, আর সেটা আমাকে দেখতে হবে। তার কথায় জয় একদম বিরক্ত হয়ে যায় আর বলে, তুমি এক কোনায় গিয়ে বসে দেখো তো, ওকে অন্য পাশে কাজ করতে দাও। সে মাঝখানে একটা পর্দা টেনে দেয়। ক্লান্ত জয় সিঁড়িতেই ঘুমিয়ে পড়ে। রবার্ট আর টনি তাকে ধরাধরি করে বিছানায় শুয়ে দেয়। ঘুমের ঘরে জয় এক অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে তার ছোটবেলা সেই ছোট জয় তার সামনে এসে দাঁড়িয়ে থাকে। সেই ছোট জয় তাকে বলছে, আমি যখন ছোট ছিলাম তখন কত নতুন নতুন জিনিস আবিষ্কার করতাম, কিন্তু গত 17 বছরে তুমি নতুন কিছু তো বানাওনি, উল্টো চেষ্টাও করনি। তুমি শুধু চাকরি, সংসার আর বাচ্চাদের পেছনে জীবনটা কাটিয়ে দিচ্ছ। তুমি কি এভাবেই বাঁচতে চাও? তোমার সেই বড় হওয়ার স্বপ্নগুলো কি হবে? নিজের জন্য কিছু তো করবে। হঠাৎ জয়ের ঘুম ভেঙে যায়। তার মাথায় যে আইডিয়াটা এসেছিল সেটা এখন জলের মতো পরিষ্কার। জয় টনিকে ডেকে বলে, আমাদের ডিভোর্সের 1 বছর হয়ে গেছে, তুমি এখন আমার বাড়িতে পড়ে আছো। আমাকে কথা দাও, তুমি তাড়াতাড়ি একটা কাজ খুঁজবে আর এই ঘর তুমি খালি করে দেবে। আমাদের দুজনেরই সামনে এগিয়ে যাওয়া উচিত। তার কথা শুনে টনি একটু মন খারাপ করে। এরপর জয় রবার্টকে বলে, বাবা তুমি ওই রুডিকে বিয়ে করে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তো। রবার্ট আর টনি কেউ বুঝতে পারছিল না যে জয় হঠাৎ কেন এসব বলছে। জয় নিজেই তো তাদেরকে এখানে থাকতে দিয়েছে, তাহলে এখন আবার কি হয়েছে? সে তাদেরকে এখান থেকে বের করে কেন দিতে চাইছে? জয় রবার্টকে সোজাসুজি বলে, বাবা ছোটবেলা থেকে তুমি আমার জন্য বিশেষ কিছুই করনি। তোমার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আমাকে পড়াশোনা ছাড়তে হয়েছে, আর এখন এই সামান্য বেতনের চাকরিতে আমি আর ঘানি টানতে পারছি না। দয়া করে এবার আমাকে এসব থেকে মুক্তি দাও আর আমাকে একবার সাহায্য করো। আমার কাছে একটা দারুণ ব্যবসার বুদ্ধি আছে। আমি একটা নতুন জিনিস বানিয়ে বাজারে ছাড়তে চাই। তুমি রুডিকে বলো না আমার এই প্রজেক্টে কিছু টাকা ইনভেস্ট করতে। রবার্ট প্রথমে তার কথা ইতস্তত করে আর বলে, ওর সাথে আমার কেবল পরিচয় হয়েছে, এখনই যদি তার কাছে টাকার কথা বলি তাহলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু তার কথা জয় শুনতেই চাচ্ছিল না। সে জেদ ধরে বলে, আমি আমার প্রোডাক্টের ডিজাইন ওকে দেখাবো। সে তো আমাকে একেবারে টাকা দিয়ে দিবে না, শুধু ইনভেস্ট করবে, আর সেখান থেকে যা লাভ হবে আমি সেটা তাকে দেব। কাজ হবে কি হবে না সেটা পরে দেখা যাবে, তুমি আগে সুযোগ করে দাও। রবার্ট তার কথায় রাজি হয়ে যায়। জয় বড় এক টুকরো চার্ট পেপারে তার মপের ডিজাইন আঁকে। এরপর রবার্ট, জয় আর টনি আর জ্যাকি সবাই মিলে রুডির কাছে যায়। রুডির স্বামী বড় ব্যবসায়ী ছিল, তাই জয় জানতো যে রুডি যদি ভালো সম্ভাবনা দেখে তবে নিশ্চয়ই সে বিনিয়োগ করবে। জয় তার নতুন মপের ডিজাইন রুডিকে বুঝিয়ে বলে। এটা ছিল 1990-এর দশকের ঘটনা। তখন আজকের মতো আধুনিক মপ ছিল না। তখন মপ চিপে পানি বের করার জন্য হাত ব্যবহার করতে হতো। জয় তাদেরকে বোঝায় যে আমার এই নতুন ডিজাইনে একটা লেভার থাকবে, সেটা টেনে ঘুরিয়ে দিলেই মপের সব পানি নিংড়ে বেরিয়ে যাবে আর তাতে হাত লাগবে না। আর এই কাজ করার জন্য হাত লাগানোর কোনো দরকারই পড়বে না। এতে হাতের চামড়াও বাঁচবে আর ময়লা পানি ছোঁয়ার ঝামেলাও থাকবে না। আসলে নৌকায় মপ চিপতে গিয়ে কাজে হাত কেটে যাওয়ার পরেই জয়ের মাথায় এই ভাবনাটা এসেছিল। জয় আত্মবিশ্বাসের সাথে বলে যে মপ একবার বাজারে এলে লোকে সেটা লুফে নেবে। রুডি বলে, তোমার
আইডিয়াটা সত্যিই দারুণ জয়, কিন্তু তুমি কি এটার একটা মডেল বানিয়ে দেখাতে পারবে? জয় তখনই বাড়ি ফিরে নিখুঁত একটি নকশা তৈরি করে। তার নানি মিমি এটা দেখে সবচেয়ে বেশি খুশি হয়। সে জানতো যে তার নাতনি একবার বিশ্ব জয় করবে। এরপর জয় জ্যাকিকে নিয়ে রবার্টের ওয়ার্কশপে যায়। সেখানে পড়ে থাকা রড কেটে আর নরম সুতির দড়ি ব্যবহার করে নিজের নকশা অনুযায়ী প্রথম ম্যাজিক মপ তৈরি করে। এরপর সেটি রুডিকে চালিয়ে দেখায়। রুডি জয়ের ডেমো দেখে মুগ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যে এটি বাজারে আসা মাত্র সফল হবে, কারণ এমন মপ আগে কেউ দেখেনি। তবে অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে সে জয়কে সাবধান করে দেয় যে ব্যবসা কিন্তু প্রচন্ড প্রতিযোগিতা হবে। কেউ যদি ভুল করে এই ডিজাইনটা পেয়ে যায় তবে সে তখন এটা নিজের নামে প্যাটেন্ট করে নেবে। তাই খুব সাবধানে থাকতে হবে তোমার। আর এটার কাজ পুরোপুরি সম্পূর্ণ করার আগে আর নিজের নামে প্যাটেন্ট করার আগে এটা সম্পর্কে তুমি কাউকেই বলবে না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। রুডি টাকা বিনিয়োগ করতে রাজি হয়, তবে সবার আগে তারা যাচাই করে দেখে যে সারা বিশ্বে এই ধরনের কোন পণ্যের প্যাটেন্ট আছে কিনা আর তার নিবন্ধন করা আছে কিনা। দেখা যায় যে এমন ডিজাইন আগে কেউ করেনি। এরপর তারা ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানির সাথে যোগাযোগ করে মপের যন্ত্রাংশ তৈরির জন্য, কিন্তু ওই কোম্পানির ম্যানেজার বাগড়া দেয়। সে দাবি করে বলে যে হংকং এর এক উদ্ভাবক নাকি এই ধরনের একটি ডিজাইন করেছিল আর সেই প্যাটেন্ট এখন তাদের কাছে আছে, আর এই কারণে জয়কে $500 রয়্যালটি দিতে হবে। ভবিষ্যতে আইনি ঝামেলা এড়াতে জয় সেই টাকা দিতে রাজি হয়ে যায়। যন্ত্রাংশের অর্ডার দেওয়া হয় আর মপ তৈরির কাজ শুরু হয়। জয় একটি ছোট জায়গা ভাড়া নিয়ে কয়েকজন কর্মী নিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই যন্ত্রাংশ উৎপাদনকারী কোম্পানি থেকে মস্ত বড় একটি বিল আসে। আসলে জয় যে ডিজাইন দিয়েছিল তারা সেটা ভুলভাবে তৈরি করেছিল। এখন সেই ভুল সংশোধনের জন্য তারা আরো কাঁচামাল কিনেছে আর উল্টো জয়ের কাছে জরিমানা দাবি করছে। এটি দেখে জয় রাগে ফেটে পড়ে আর পরিষ্কার তাদেরকে জানিয়ে দেয় যে ভুল আপনাদের হয়েছে, আমি 1 পয়সাও দেব না, এই ক্ষতিপূরণ আপনারাই দেবেন, আমি কেন দেব? অন্যদিকে তৈরি করা মপগুলো বিক্রি করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেই সময় একটি সাধারণ মপের দাম ছিল মাত্র $5, কিন্তু জয়ের আধুনিক মপের দাম রাখা হয়েছিল $19। জয় নিজেই সুপারমার্কেট গুলোতে ঘুরতে থাকে, কিন্তু দোকানদাররা তার মুখের উপর না করে দেয়। এক মালিক তো তাকে দেখে বলেই দেয় যে $5 মপ 2-1 মাসে নষ্ট হয়ে যায়, ফলে একজন ক্রেতা বছরে 12 বার মপ কেনে, তাতে আমাদেরও $60 লাভ হয়, কিন্তু তোমার এই দামি মপ তো 1 বছর টিকবে, এতে তো আমাদেরও লস। শুধু শুধু কেন এটা আমরা রাখবো? কম দামিটা বিক্রি করলে আমাদের লাভ বেশি হয়, কারণ সেটা তাড়াতাড়ি নষ্ট হয় আর কাস্টমাররা সেটা তাড়াতাড়ি কিনতে আসে। সব জায়গায় নেতিবাচক উত্তর পেয়েও জয় হাল ছাড়ে না। সে একটি বড় সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে নিজের ডেমো দিতে শুরু করে। তার বড় মেয়েও তাকে সাহায্য করতে থাকে। মানুষ দেখছিল ঠিকই, কিন্তু কেউ আর কিনছিল না। জয় তখন এক প্ল্যান করে আর সে তার বন্ধু জ্যাকিকে বলে যে তুই এই মপ নিয়ে এখানে দাঁড়া, আর সে নিজে সাধারণ একজন ক্রেতা সেজে গিয়ে ডেমো দেখতে লাগে। সে ভাবে যে তাকে কিনতে দেখলে হয়তো অন্যরা উৎসাহী হবে। এমন সময় টনি এক বান্ধবীকে নিয়ে সেখানে হাজির হয়। টনি ওই মহিলার ক্লাবে গান করে। জয়কে এভাবে রাস্তায় দাঁড়িয়ে মপ বিক্রি করতে দেখে টনি খুব অপরাধ ভোগে ভুগছিল যে সে তাকে সাহায্য করতে পারছে না। এর মধ্যেই পুলিশ চলে আসে সেখানে, কারণ অনুমতি ছাড়া এভাবে বিক্রি করা নিষেধ। পুলিশ জয়ের সব মগ আর সরঞ্জাম বাজেয়াপ্ত করে। বেচারি জয় বিধ্বস্ত হয়ে বাড়ি ফেরে। সেখানে এসে সে দেখে যে আরেক বিপদ। বকেয়া বিলের জন্য ফোন কোম্পানি নোটিশ পাঠিয়েছে, ফোনের লাইন কেটে দেওয়া হবে। ওদিকে তার ছোট মেয়েটিও অসুস্থ হয়ে পড়ে। জয়ের মাথা ঘুরতে থাকে। সে বুঝতে পারছিল না যে এখন সে কি করবে, কোন দিকে যাবে। সে যেন চারপাশে শুধু অন্ধকার দেখছিল, অভাব, অসুস্থতা আর ব্যবসার লোকসান। সে কোন সমস্যাটি আগে সমাধান করবে তার মাথা যেন কাজ করছিল না। তার অবস্থা পুরো পাগলের মতো হয়ে যায়। অন্যদিকে রুডি এই প্রজেক্টে অনেক টাকা ইনভেস্ট করেছে। যদি মবগুলো বিক্রি না হয় তবে সে তার টাকা ফেরত পাবে কিভাবে? এইসব সাত পাঁচ ভেবে জয় একদম ভেঙে পড়ে। সে ভাবছিল যে আমি কি করব, আমি কি করে সব সামলাবো, আমি কিছুই বুঝতে পারছি না। কেন আমার চলার পথে বারবার এত বাধা আসছে? কিন্তু তার নানি মিমি হাল ছাড়ার পাত্র নয়। সে জয়কে সাহস দিয়ে বলে, মারে তুই কতটা প্রতিভাবান সেটা তুই জানিস? আমার তো তোকে দেখে অবাক লাগছে। তুই মন থেকে এই কাজটা শুরু করেছিস, দেখবি অন্য কোনো পথ ঠিকই খুঁজে পাবি, তুই সফল হবি। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দরজায় টনি দাঁড়িয়ে। জয়ের জন্য তার খুব খারাপ লাগছিল, তাই সে জয়কে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। পরদিন টনি জয়কে নিয়ে কিউভিসির অফিসে যায়। এটি একটি টেলিভিশন শপিং চ্যানেল। টনির পুরনো বন্ধু নীল সেখানকার একজন এক্সিকিউটিভ। টনি আগে থেকে জয়ের প্রোডাক্ট সম্পর্কে নীলকে বলে রেখেছিল। নীল জয়কে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সামনে নিয়ে যায়। সেখানে জয়কে তার মপের ডেমো দিতে বলে। জয়ের চমৎকার উপস্থাপনা দেখে নীল বেশ মুগ্ধ হয়। যদিও অন্য কর্মকর্তারা জয়কে নিয়ে হাসাহাসি করছিল, তারা ভাবছিল যে অন্য সবার মতো জয় হয়তো কোনো অকেজো জিনিস নিয়ে এসেছে, কিন্তু নীল জয়ের আইডিয়াতে সম্ভাবনা দেখতে পায়। সে জয়কে একটি ঘরে নিয়ে গিয়ে আলাদাভাবে ডেমো দেখায় আর বলে, ঠিক আছে, আমি আমার চ্যানেলে তোমার মপের বিজ্ঞাপনের জন্য একটি স্লট দেব, কিন্তু তোমাকে এই সপ্তাহের মধ্যে 500টি মপ তৈরি করে রাখতে হবে। এই কথা শুনে জয় একদম অবাক হয়ে যায় আর সে ভাবে যে একটা বিজ্ঞাপনে কি 500 মপ বিক্রি হয়ে যাবে। তবে সে মনে মনে খুশিও হয় যে এবার হয়তো ব্যবসার চাকা ঘুরবে। নীল জয়কে সেই স্টুডিওতে নিয়ে যায় যেখানে লাইভ বিজ্ঞাপনের শুট হয়। এটি একটি ঘূর্ণায়মান স্টেজ।
স্টেজ, যেখানে প্রতি 5 মিনিটে এক একটি পণ্যের বিজ্ঞাপন দেখানো হয়। স্টেজ ঘুরে আর নতুন ব্যাকগ্রাউন্ডে নতুন প্রোডাক্টের শুট শুরু হয়। অর্থাৎ জয়ের হাতে নিজের প্রোডাক্ট দেখানোর জন্য সময় থাকবে মাত্র 5 মিনিট। সেখানে জয় দেখে যে দুজন নারী তাদের ব্র্যান্ডের নেকলেস দেখাচ্ছে। পাশের একটি ছোট কল সেন্টারে দেখা যায় যে ফোনের পর ফোন আসছে। মনিটরে দেখা যাচ্ছিল মাত্র কয়েক মিনিটের বিজ্ঞাপনেই 25,000 নেকলেসের অর্ডার চলে এসেছে। জয় বুঝতে পারে যে এখানে একবার ডেমো দিতে পারলে তার ভাগ্য বদলে যাবে, 1 মাসের সব ঋণ পরিশোধ হয়ে যাবে। কিন্তু যখন সে রবার্ট আর রুডিকে এই কথা জানায়, রবার্ট এতে বেশ চিন্তিত হয়ে পড়ে আর বলে, দেখো জয়, রুডি অলরেডি অনেক টাকা ইনভেস্ট করেছে। এখন 500 মাপ বানাতে আরো অনেক যন্ত্রাংশ লাগবে, যার জন্য বিপুল অর্থের প্রয়োজন। এত টাকা আমরা কোথায় পাবো? রুডি বলে, আমি অর্ধেক টাকা দিচ্ছি জয়, বাকিটা তোমাকেই ব্যবস্থা করতে হবে। অন্যদিকে জয়ের সৎবোন পেগি তাকে অপমান করার সুযোগ খুঁজছিল। সে হেসে বলে, ওর কাছে আবার টাকা কোথায়? ও তো বারবার নিজের বাড়ি বন্ধক রাখে। পেগির এই কথা শুনে জয় উল্টো তাকে ধন্যবাদ দেয়, কারণ বাড়ি বন্ধক দেওয়ার কথাটা তার মনেই ছিল না। তার এই আইডিয়াটার জন্য পেগির প্রতি সে অনেক খুশি হয়। জয় নিজের ভবিষ্যতের কথা ভেবে শেষবারের মতো বাড়িটি পুনরায় বন্ধক রেখে তার প্রয়োজনীয় টাকা জোগাড় করে। মাঝে মাঝে মানুষের অপমানজনক কথা থেকে অনেক ভালো ভালো আইডিয়া পাওয়া যায়, তাই না? নীলের কথা মতো 1 সপ্তাহে 500 মাপ তৈরি হয়ে যায়। বিজ্ঞাপনের দিন জয়ের পুরো পরিবার টিভির সামনে অধীর আগ্রহে বসে থাকে। সবাই ভাবছিল যে এবার বুঝি জয়ের সাফল্যের দুয়ার খুলবে, কিন্তু সাফল্য এত সহজে ধরা দেয় না। কেউবিসি কর্তৃপক্ষ জয়ের মাপটি দেখানোর জন্য একজন সেলিব্রিটিকে ঠিক করেছিল, কিন্তু সেই সেলিব্রিটিকে মাপটি কিভাবে ব্যবহার করতে হয় তা ঠিক মতো শেখানো হয়নি। ফলে ক্যামেরার সামনে লাইভ চলাকালীন সময়ে সে মাপটি দিয়ে মেঝে পরিষ্কার করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছিল, আর কোনোভাবেই সেটা ঠিক মতো কাজ করছিল না। দুনিয়ার সামনে নিজের উদ্ভাবন দেখানোর জন্য জয়ের হাতে মাত্র 5 মিনিট সময় ছিল, কিন্তু সেই আনাড়ি লোকটি এই মূল্যবান সময়টুকু নষ্ট করে দিয়েছে। কিউবিসি এর সাথে হওয়া চুক্তি অনুযায়ী তাকে মাত্র একবারই সুযোগ দেওয়ার কথা ছিল। জয়ের এখন কি হবে? ঘর বন্ধক দেয়া, তার উপর ওই 500টি মপ এখন পুরোটাই আবর্জনা হয়ে পড়ে থাকবে। সবাই তখন চরম দুশ্চিন্তায় পড়ে যায়। জয় তো একেবারে দিশেহারা হয়ে সরাসরি নীলকে ফোন করে, কিন্তু নীল তাকে সাফ জানিয়ে দেয় যে দুঃখিত জয়, আমি আর কিছু করতে পারবো না, তোমার প্রোডাক্টে হয়তো কোনো সমস্যা আছে। এই কথা শুনে জয় রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, আমার প্রোডাক্টের সমস্যা? যে লোকটা টিভিতে এসেছিল সে তো মপ ধরতেই জানছিল না। আপনার এমন একজনকে দিয়ে ডেমো দেখালেন কেন, যে কিনা প্রোডাক্ট সম্পর্কে কিছুই জানে না, যে আমার আর আমার পরিবারের সমস্ত পরিশ্রম আর টাকা পানিতে ফেলে দিয়েছে। দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন, এবার আমি নিজেই নিজের মপে ডেমো দেব। নীল প্রথমে রাজি হয় না তার কথায়, কিন্তু জয় দমবার পাত্রী নয়। সে সোজা নীলের অফিসে গিয়ে হাজির হয়। নীল মিটিং এ ছিল, কিন্তু জয় কোনো অনুমতির তোয়াক্কা না করেই ভেতরে ঢুকে বসে পড়ে। জয় ধীর কণ্ঠে তাকে বলে, দেখুন নীল, আপনার জন্য আমার পরিবার আজ রাস্তায় বসার উপক্রম হয়েছে। আপনাকে আমার প্রোডাক্টের আরেকটা সুযোগ দিতেই হবে, তবে এবার কোনো সেলিব্রিটি নয়। আমি নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষকে আমার মপের কথা বলবো। কোনো সেলিব্রিটির আমার প্রয়োজন নেই। সেলিব্রিটিরা যে কি কি করতে পারে আর কি ডেমো দেখাতে পারে তা আমি জেনে গেছি। এখন আমার প্রোডাক্টের ডেমো আমি নিজেই দেখাবো, কারণ এটা সম্পর্কে আমার চেয়ে ভালো আর কেউই জানবে না। নীল তার কথায় ইতস্তত করছিল, কিন্তু জয়ের আত্মবিশ্বাস দেখে শেষমেশ সে রাজি হয়ে যায়। শুটিং এর দিন জয়কে আকর্ষণীয় দেখানোর জন্য খুব স্টাইলিশ পোশাক পরানো হয়েছিল, কিন্তু জয় তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। সে বলে, যারা বাড়িতেই মপ ব্যবহার করবে তারা এমন টাইট পোশাক পরে কাজ করবে না, আর এরকম স্টাইলিশ পোশাক পরে এত ঢং করে কেউ মপ দিয়ে কাজ করতে যাবে না। সবাই সাধারণ পোশাক পরেই মপটি ব্যবহার করবে। আমি সাধারণ পোশাকে ডেমো দেব, যাতে লোকে বিষয়টি বাস্তব মনে করে। এই বলে সে নিজের রোজকার সাধারণ পোশাকেই হাতে মপ নিয়ে স্টেজে দাঁড়ায়। লাইভ শো শুরু হয়, স্টেজ ঘুরতে শুরু করে, কিন্তু জয় তখন প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে। তার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছিল না। তার পরিবার, তার বন্ধুরা উদ্বেগের সাথে টিভির সামনে বসে থাকে। ঠিক তখন একটি ফোন কল আসে। আসলে জয়কে সাহস দেওয়ার জন্য যে কি ক্রেতা সেজে ফোন করে। যে কি উপাস থেকে বলে, আমি আপনাদের মপটি দেখেছি আর আমি এটি কিনতে চাচ্ছি। এটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এটি দারুণ কাজের। আপনি কি দয়া করে এটি একটু বুঝিয়ে বলবেন? নিজের প্রিয় বন্ধুর কণ্ঠস্বর শুনে জয়ের ভেতরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয়। সে প্রাণবন্ত হয়ে মপের ডেমো দিতে শুরু করে। এর বিশেষত্ব কি, কেন এটি অন্য সব মপের চেয়ে আলাদা, এবং এটি ব্যবহার করলে কত সুবিধা হবে, সবকিছু সে বুঝিয়ে বলতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই কলের যেন বন্যা বয়ে যায়। মনিটরে দেখা যায় মাত্র কয়েক মিনিটে 29,500 এর বেশি মানুষ অর্ডার করে ফেলেছে। জয় আরো উৎসাহের সাথে বোঝাতে থাকে। 5 মিনিট শেষে অর্ডারের সংখ্যা ছাড়িয়ে যায় হাজার হাজার। জয়ের চোখে তখন আনন্দের অশ্রু। নীল নিজেও স্তম্ভিত হয়ে যায়। তার কোম্পানির ইতিহাসে এত অল্প সময় এত বেশি অর্ডার সে আগে কখনো দেখেনি। জয়ের পুরো পরিবার খুশিতে মেতে উঠে। সেই মাত্র 5টি মিনিট তাদের সবার জীবন আমূল বদলে দেয়। এর মধ্যে মেলিসা আর সেই প্লাম্বার লোকটির মধ্যে প্রেম জমে ওঠে। প্লাম্বার তাদের ঘরে কাজ করতে করতে আর মেলিসা সিরিয়ালের রোমান্টিক দৃশ্য দেখতে দেখতে দুজনের মধ্যে একদম প্রেমের সাগর হয়ে যায়। এখন জয়ের হাতে দম ফেলার সময় ছিল না। বারবার চ্যানেলে তার মপের বিজ্ঞাপন দেখানো হচ্ছিল, আর প্রতিবারই লাখ
লাখ লাখ মপের অর্ডার আসছিল। জয়ের স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, ঠিক তখনই এক বিশাল ব্যক্তিগত শোক তাকে স্তব্ধ করে দেয়। জয়ের নানি মিমি মারা যায়। মনে হচ্ছিল মিমি যেন শুধু তার নাতনির সাফল্য দেখার জন্য এতদিন বেঁচে ছিল, আর জয়কে সাফল্যের পথে দেখে সে শান্তিতে বিদায় নেয়। জয় যেমন একদিকে খুশিতে ভাসছিল, অন্যদিকে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, কারণ মিমি ছিল তার আসল শক্তি, যে ছোটবেলা থেকে তাকে লড়তে শিখিয়েছে। এমনকি নিজের মায়ের চেয়েও জয় তার নানিকে বেশি ভালোবাসতো। তার নানি তাকে এতটাই আগলে রেখেছে আর সবসময় এতটা ভরসা দিয়েছে, যার জন্য সে আজ এই জায়গায় আসতে পেরেছে। এই শোকের মধ্যে ব্যবসায়িক নতুন সমস্যা দেখা যায়। ক্যালিফোর্নিয়ার সেই যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানি প্রতিটি মপের উৎপাদন খরচ $4 বাড়িয়ে দেয়। রবার্ট চেয়েছিল তার অন্য মেয়ে পেগি যেন জয়ের ব্যবসায় ভাগ বসায়, তাই জয়ের অনুমতি ছাড়াই সে পেগিকে ওই কোম্পানির সাথে কথা বলতে পাঠায়। জয় যখন এই খবর পায় সে এতে প্রচন্ড রেগে যায়। জয় চিৎকার করে বলে, আমার ব্যবসায় আমার অনুমতি ছাড়া কেন হস্তক্ষেপ করলে তুমি? পেগি তখন তাকে জবাব দেয় যে দেখো, আমি তোমার চেয়ে বড়, আমি ওদের সাথে কথা বলে $4 বদলে $2 রাজি হয়েছি, এতে তো আমাদের লস নেই, তাই না? এই কথা শুনে জয় আরো বিরক্ত হয়ে যায় আর বলে, ব্যবসা সম্পর্কে তোমার ধারণা কি? ওরা 1 পয়সাও বাড়ানোর ক্ষমতা রাখে না, আর তুমি সেখানে $2 রাজি হয়ে এসেছো। আমাকে এসব কথা কেন জানাওনি? পেগি অজুহাত দিয়ে বলে যে নানি মারা যাওয়ায় তোমার শোক হচ্ছিল আর তুমি শোকে কাতর হয়েছিলে, তাই সে একাই গিয়ে কথা বলে এসেছে। জয় তাকে সাফ জানিয়ে দেয় যে এটি আমার ব্যবসা, আমার কারো সাহায্য প্রয়োজন নেই, তোমরা নিজেদের চরকায় তেল দাও। এরপর জয় নিজেই ক্যালিফোর্নিয়ায় সে কোম্পানির ম্যানেজার সাথে দেখা করতে যায়। জয়ের সন্দেহ ছিল যে গতবার তারা যে নকশায় ভুল করেছিল আর সে ক্ষতিপূরণ হিসেবে যে অতিরিক্ত টাকা চেয়েছিল তা জয় দেয়নি। সম্ভবত সেই রাগেই তারা এখন দাম বাড়াচ্ছে। জয় যখন এই বিষয়ে সরাসরি ম্যানেজারকে জিজ্ঞেস করে তখন ম্যানেজার অজুহাত দেয় যে মপ তৈরির ছাঁচগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই বাড়তি টাকা লাগবে। জয় বলে যে ঠিক আছে, তাহলে আমাকে তোমাদের ফ্যাক্টরির ভেতরে নিয়ে চলো, আমি নিজের চোখে দেখতে চাই যে ছাঁচগুলো কতটা নষ্ট হয়েছে। ম্যানেজার থেকে ভেতরে নিতে অস্বীকার করে আর এর জন্য জয় কৌশলে বাথরুমে যাওয়ার নাম করে ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে জয়ের চোখ কপালে উঠে যায়। সে দেখে যে লোকগুলো জয়ের ডিজাইনের হুবহু নকল করে নিজেদের নামে প্যাটেন্ট করে নিয়েছে। শুরুতে তারা হংকং এর যে উদ্ভাবকের কথা বলে জয়ের কাছ থেকে রয়্যালটি বাবদ $500 নিয়েছিল তা ছিল একদম পুরো মিথ্যে কথা। আসলে জয়ের ডিজাইন দেখার পর ওই মালিক নিজেই গোপনে সেটা নিজের নামে নিবন্ধন করে ফেলেছিল। এটি দেখে তো জয় রাগে ফেটে পড়ে আর চিৎকার করে বলে যে এটি জালিয়াতি, আমি তোমাদের নামে মামলা করব। ঠিক সেই সময় পুলিশ চলে আসে। কোম্পানি কর্তৃপক্ষ পুলিশকে খবর দিয়েছিল যে জয় অনুমতি ছাড়া ফ্যাক্টরিতে ঢুকে তাদের নকশা চুরি করার চেষ্টা করছে। পুলিশ জয়কে গ্রেফতার করে। পরে রুডি এসে তাকে জামিনে ছাড়িয়ে আনে। এরপর উল্টো ওই কোম্পানির মালিক জয়ের নামে মামলা করে দেয়। তাদের দাবি যে নকশাটি আইনত তাদের নামে রেজিস্টার্ড, অথচ জয় তাদের ব্র্যান্ডের নাম ব্যবহার করে মব বিক্রি করছে, তাই জয়কে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। রবার্ট আর রুডি তখন জয়কে বিদ্রুপ করতে শুরু করে যে তোমার জেদ আর বোকামির জন্য আজ সব শেষ হতে চলেছে, এবার আমাদের বাড়িটাও হাতছাড়া হয়ে যাবে। ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি জয়কে এক বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ পাঠানো হয়। এতে পুরো পরিবার জয়ের উপর ক্ষেপে যায়। সবাই ভাবে যে জয়ের জেদের কারণেই আজ সবকিছু ধ্বংস হতে চলেছে। তবে সে বিপদের দিনও জয়ের প্রাক্তন স্বামী টনি তার পাশে থাকে আর বলে যে চিন্তা করো না, আমরা একটা পথ বের করবই। তাদের উকিলও নিরাশ হয়ে যায় আর বলে যে কোম্পানিটি যেহেতু প্যাটেন্ট নিয়েছে তাই আইনত তাদের পাল্লা ভারী, এই কেস জেতা প্রায় অসম্ভব। ওদিকে রুডি ব্যাংকের সাথে কথা বলে তার বিনিয়োগ করা টাকা ফেরত নেওয়ার চেষ্টা শুরু করে। ঠিক হয় যে জয়ের বাড়িটি ব্যাংক বাজেয়াপ্ত করবে আর ঋণের টাকা শোধ করার পর যা অবশিষ্ট থাকবে তা দিয়ে রুডির পাওনা মেটানো হবে। নিরুপায় হয়ে জয় এক বুক ফাটা কষ্ট নিয়ে নিজের বাড়ির দলিল সই করে দেয়। নিজের হাড় ভাঙা খাটুনি দিয়ে তৈরি করা উদ্ভাবন কেউ এভাবে চুরি করে নেবে এটা সে ভাবতেই পারছিল না। এটা কল্পনা করেই যেন জয়ের গা রিরি করছিল। রাগের মাথায় সে নিজের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে আর একাকী থাকার জন্য চিৎকার করতে থাকে। এমনকি যন্ত্রণায় সে নিজের চুল নিজেই কেটে ফেলতে থাকে। কিন্তু শান্ত হওয়ার পর জয় যখন আবার তার ব্যবসায়িক চুক্তিপত্র ও পুরনো নথিপত্রগুলো ভালো করে খুঁটিয়ে দেখতে শুরু করে তখন হঠাৎ একটি ছোট তথ্য তার চোখে পড়ে। এটি ছিল সে অসাধু কোম্পানির মালিককে ঘায়াল করা মুখ্যম হাতিয়ার। সে তখনই কিছু কাগজপত্র নিয়ে সোজা টেক্সাসে চলে আসে। যন্ত্রাংশ কোম্পানিটি ক্যালিফোর্নিয়ায় হলেও এর আসল মালিক তখন টেক্সাসে ছিল। জয় আত্মবিশ্বাসের সাথে তার অফিসে ঢুকে দেখা করে। তাকে দেখে মালিক দম্ভের সাথে বলে, হ্যাঁ আমরা তোমার ডিজাইন চুরি করেছি আর মিথ্যে বলে প্যাটেন্টও নিয়েছি, তাতে তোমার কি করা আছে? তোমার কাছে তো কোনো প্রমাণও নেই। জয় তখন শান্তভাবে 3টি শক্ত প্রমাণের কথা তাকে বলে যা সে অলরেডি নিউ ইয়র্কে তার উকিলের কাছে জমা দিয়ে এসেছে। প্রথম জালিয়াতি, কোম্পানিটি জয়কে একটি ভুয়া কাগজ দিয়েছিল যেখানে দাবি করা হয়েছিল যে হংকং এর এক ব্যক্তি আগে এই ডিজাইন করেছে, অথচ বাস্তবে এমন কোন ডিজাইনের অস্তিত্বই ছিল না। প্যাটেন্ট জালিয়াতি, জয় লক্ষ্য করে যে কোম্পানিটি হংকং এর যে ডিজাইনের কথা বলে তার কাছ থেকে $500 রয়্যালটি নিয়েছিল সেই নকশা আর তারা যে প্যাটেন্ট নিবন্ধিত করেছে তার নকশা একদম আলাদা। অর্থাৎ জয়কে প্যাটেন্ট করা থেকে রুখতে তারা শুরু থেকে মিথ্যে বলেছিল আর জালিয়াতি করে টাকা হাতিয়ে নিয়েছিল। আর তৃতীয় প্রমাণটা ছিল ভুলবশত নথিতে থাকা প্রমাণ। কোম্পানিটি ভেবেছিল যে জয় কোনোদিন আসল সত্য জানতে পারবে
পারবে না, কিন্তু তাদেরই অসাবধানতায় একটি ভুয়া দলিলে সই করার প্রমাণ জয়ের ফাইলে রয়ে গিয়েছিল। এগুলো দেখে মালিক জয়কে ভয় দেখানোর চেষ্টা করলে উল্টো জয় গর্জে ওঠে আর তাকে বলে, আমি এখানে একা আসিনি, আমার উকিল সব নিয়ে প্রস্তুত। আমার সামান্যতম ক্ষতি হলে তোমার পুরো সাম্রাজ্য ছাই হয়ে যাবে। তার এমন অগ্নিমূর্তি দেখে মালিকের অহংকার যেন একদম ভেঙে চুরমার হয়ে যায়। সে কাচুমাচু হয়ে সমঝোতা করতে চায়। প্রথমে সে $50,000 অফার করে, তারপর সেটা বাড়িয়ে $1,00,000 করে। জয় তার কথা একদম চুপ করে থাকে। শেষ পর্যন্ত মালিক প্রায় হাত জোর করে জয়ের পাওনা সব মিটিয়ে দিতে চায়। এখন জয় জয়ী হয়েছে। সে শর্ত দেয় যে আমার মপ তৈরি সব ছাঁচ আমাকে ফিরিয়ে দিতে হবে, আর এই ডিজাইনের উপর তোমাদের আর কোনো আর্থিক অধিকার থাকবে না। সেখান থেকে সই নিয়ে জয় গর্বের সাথে বেরিয়ে আসে। এখান থেকে সিন 10 বছর পরে চলে যায়। এখন জয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আর ধনী উদ্যোক্তা। সে এখন নিজের ব্যবসার পাশাপাশি অন্যান্য নতুন উদ্যোক্তাদের ব্যবসায় বিনিয়োগ করছে। রবার্ট আর রুডি এখন বৃদ্ধ। জয় তাদের সব দায়িত্ব নিয়েছে। এমনকি যারা একদিন তার বাড়ি কেড়ে নিতে চেয়েছিল, জয় মানবতার খাতিরে তাদেরও নিজের কাছে রেখে দিয়েছে। পেগিও সেখানেই থাকে। জয়ের মা মেলিসা সেই প্লাম্বারকে বিয়ে করে নিয়েছে, আর এখনো সে 24 ঘন্টা টিভি দেখাতেই মত্ত থাকে। জয়ের মেয়েরা এখন বড় হয়ে গেছে। প্রাক্তন স্বামী টনি এখন জয়ের একজন নির্ভরযোগ্য ম্যানেজার। তারা হয়তো স্বামী স্ত্রী হিসেবে সফল হয়নি, কিন্তু বাবা মা হিসেবে তারা দারুণ। জয়ের প্রিয় বন্ধু যে কেউ এখন তার সাথেই কাজ করে। একসময় প্রতিদ্বন্দ্বী নীল এখন জয়ের ব্যবসায়িক প্রতিযোগী ঠিকই, কিন্তু তারা একে অপরের খুব ভালো বন্ধু। জয় এখন আর কিউইসিতে ডেমো দেয় না। তার নিজস্ব কোম্পানি আর বিশাল সাম্রাজ্যই রয়েছে। জয়ের এই জীবনীমূলক ও অনুপ্রেরণামূলক গল্পটি আমাদের শেখায় যে বুদ্ধি আর অদম্য ইচ্ছা থাকলে শূন্য থেকেও আকাশ ছোঁয়া যায়। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।